প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। একজন ব্যক্তিকে সামনে থেকে দেখলে অনেক ক্ষেত্রে খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু পেছন থেকে দেখলে অনেক ক্ষেত্রে দেখা যায় তার মেরুদণ্ডটি একদিকে বেঁকে গিয়েছে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা তার জীবনের সূক্ষ্ম এই পরিবর্তনটিকে প্রাথমিক অবস্থায় বুঝে উঠতে পারে না, কিন্তু একটা সময় পরে দেখা যায় যে মেরুদণ্ডটির কারণে তার শরীরের অঙ্গ কিংবা প্রত্যঙ্গ, আমাদের হার্ট কিংবা ফুসফুস একটা অংশ খানিকটা চাপ লেগে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এমন পর্যন্ত জটিলতা ছড়িয়ে যাওয়াকে আসলে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে স্কোলিওসিস। দর্শক, আজ জানবো আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে যে স্কোলিওসিস কি, কারা আক্রান্তের ঝুঁকিতে এবং স্কোলিওসিস হলে আদৌ কোনো চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা, বিস্তারিত আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগতম আমাদের আজকের আয়োজনে। স্বাগতম, ধন্যবাদ। খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করছি, স্কোলিওসিস। একটু জানতে চাইছি, এত কঠিন একটা শব্দ স্কোলিওসিস বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ। স্কোলিওসিস আসলে ল্যাটিন শব্দ, যাই হোক আমরা ইন ডিটেলস না বলি। যেটা আপনি বলছিলেন যে স্কোলিওসিস, আমরা সামনে থেকে যখন মেরুদণ্ডকে আমরা দেখি, যদি আমরা মডেলে তাকাই একদম সোজা, আবার যখন আমরা পার্শ্ব থেকে দেখি তখন কিন্তু কোমরের দিকে সামনের দিকে বাঁকা, আবার ঘাড়ের দিকেও সামনের দিকে বাঁকা, আবার পিঠের দিকে উল্টা দিকে বাঁকা। এইটা হলো নর্মাল। বাট এই যে সামনের দিকে আমরা যেটা সোজা দেখি, এই সোজাটা যদি কখনো ডান বা কখনো বাম দিকে বাঁকা থাকে, এইটাকে আমরা স্কোলিওসিস বলি। কারণ নর্মালি কিন্তু পিছন থেকে আমরা লর্ডোসিস ঘাড়ের দিকে এবং কোমরের দিকে থাকবে, কিন্তু সামনের থেকে অলওয়েজ মেরুদণ্ডকে আমরা সোজা দেখব। এই সোজা মেরুদণ্ড কখনো যদি হেলে যায় বামে বা ডানে, সেটাকে স্কোলিওসিস বলে থাকি। স্কোলিওসিস আসলে কাদের হয়ে থাকে, আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? তিনটা ভাবে আমরা ভাগ করি। একটা হলো জন্মগতভাবে, আরেকটা আছে যে আপনার হইলো যে কোনো কারণ নাই, আরেকটা আছে যে কারণ আছে, অন্য রোগের জন্য হয়ে থাকে। যদি আমরা 3 বছর 5 বছর পর্যন্ত অনেক সময় আমরা কনসিডার করি যেটাকে যে জন্মগত কোনো কারণে, সেটা হলো এই যে মেরুদণ্ড কোন একটা হাড় সঠিকভাবে হলো না, বা এই যে ধরেন মেরুদণ্ডে তো অনেকগুলো ছোট ছোট হাড় থাকে, এগুলো একটা থেকে একটা আলাদা হলো না, অথবা একটা অর্ধেক হলো আরেকটা অর্ধেক হলো না, অথবা মিসিং, এরকম যদি হয়, যেরকম বলি আমরা জন্মগতভাবে জন্মগত স্কোলিওসিস। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, বেশিরভাগ 70% শতকরা 70% স্কোলিওসিস যার কোনো কারণ জানা যায় না, অটোমেটিক্যালি সব স্ট্রাকচার ভালো, দেখতে ভালো, কোনো রকম অন্য অসুস্থতা নাই, কিন্তু আস্তে 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 বেঁকে যাচ্ছে। এগুলোকে আমরা বলি বয়স যদি আমরা বলি সাধারণত 10 বছর থেকে 18 বছরের মধ্যে হয়ে থাকে। আরেকটা আছে অন্য কারণ, যেমন হলো তার সেরিব্রাল পলসি, আর অথবা হলো যে পোলিওমাইলাইটিস, অর্থাৎ মাসেল অথবা নার্ভের কোনো রোগ, সেই রোগের কারণে যেন মেরুদণ্ডটাকে আপনার বাঁকা করে দিচ্ছে। এটার সংখ্যা খুব কম। এই যে অন্য কারণ সিন্ড্রোমিক, অর্থাৎ তার কোনো মেরুদণ্ডের রোগ না, অন্য রোগের কারণে মেরুদণ্ডটাকে বাঁকা করে দিচ্ছে এবং জন্মগত ত্রুটির জন্য, এগুলোর সংখ্যা খুব কম। 100টা যদি আমরা স্কোলিওসিস দেখি, তার 70টা স্কোলিওসিস হলো যেটা কোনো কারণ জানা যায় না। এর জন্য অনেক রিসার্চ চলছে, বাট কারণ এখনো বের করা যাচ্ছে না। আমরা বলি ইডিওপ্যাথিক। এই ইডিওপ্যাথিক স্কোলিওসিসের সংখ্যা অনেক বেশি, এবং এই ইডিওপ্যাথিক স্কোলিওসিস যেটা বললাম 10 বছর থেকে 18 বছরের মধ্যে হবে। মেয়ে বাচ্চাদের একটু বেশি হয়, বাঁকাটার ডান সাইডের কার্ভ একটু বেশি হয়, সাধারণত কোনো ব্যথা থাকে না, কিন্তু কোনো কারণও নাই। প্রত্যন্ত এলাকায় আমরা অনেক চিত্র দেখি যে অনেক পরিবারের মেয়ে একদম দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, পরিবারের সদস্য কিন্তু স্কোলিওসিস হয়েছে জন্মের পর থেকে বুঝতে পেরেছে, কিন্তু চিকিৎসকের কাছে যায়নি। এবং একটা বড় একটা সমস্যা হলো যে দেখা যায় যে আমি যেটা বললাম, যে আপনি যেটা বলছেন সঠিকভাবে, যে মেয়েদের ক্ষেত্রে বেশি হয় এবং ছোটোবেলায় ইগনোর করে। যখন এই বাচ্চা মেয়েটাই যখন বড় হয়ে 13 বছর 14 বছর হয়, যখন গ্রামের তাকে বিয়ের বয়স হবে, তখন বাপ মা একদম ক্রেজি হয়ে যায়। বাপ মার কাছে একটা পারিবারিক বার্ডেন, দেন সামাজিকভাবে গ্রামবাসী অন্যান্য লোকজন একটা হীনমন্যতার ভোগে না, শুধু মানে তার একটা বার্ডেন হয়েছে যে মেয়েটার বিয়ে হবে না, তার ভবিষ্যৎ কি। এবং এটা একটা আমরা বলি যে একটা ন্যাশনাল বার্ডেন, প্রাথমিক অবস্থায় পারিবারিক, দেন এটা ন্যাশনাল বার্ডেন। বিকজ এই মেয়েটা যদি তার বিয়ে ঘর সংসার না হয়, তো মানুষ এইভাবে থাকতে পারে না, এবং তার বাপ মা তো সারা জীবন থাকবে না, তখন কি হবে। সেই কারণে জন্য এই বাপ মারাই একটা পর্যায়ে গিয়ে তখন তারা পাগল হয়ে যায় তার বাচ্চাকে কিভাবে ভালো করা যাবে, কিভাবে তার কি চিকিৎসা হবে এটা।
তা আমাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রবলেম একটা যে বাচ্চারা তো ধরেন তার ব্যথা থাকে না, বাচ্চাদের অন্য কোনো ডিসএবিলিটি থাকে না। ধরেন একটা আছে না পায়ের তার অবসবস ভাব, সেটা তার নাই, সে চলতে পারতেছে, প্রস্রাব পায়খানা স্বাভাবিক, খাবার দাবার স্বাভাবিক, তাহলে তো তার অন্য কোনো অসুবিধা না থাকলে কমপ্লেন না করে তো ডাক্তারের কাছে যায় না। শুধুমাত্র যখন এই গ্রুপগুলো মনে করে যে না আমার মেয়েটাকে তো বিয়ে দিতে হবে, তখন তারা চিন্তিত হয়। আদার দ্যান দিস একটা প্রবলেম হয় যেটা ডায়াগনোসিসও দেরি হয়। আচ্ছা। মেয়েদের ক্ষেত্রে হয় বেশি, ডায়াগনোসিসও দেরিতে হয়। কারণ কি, ছেলেদের তো ডায়াগনোসিস খুব তাড়াতাড়ি হয়। ছেলেরা যেখানে সেখানে কাপড় খুলে তারা এক্সপোজ থাকে, তার মেরুদণ্ডটাকে বোঝা যায়, তার বাবা মা অন্য বন্ধু বান্ধব বলে এই তুই তো এরকম বাঁকা। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ধরেন তারা তো কাপড় পরা থাকে, শরীরে ম্যাক্সিমাম সময় ঢাকা থাকে, এই ঢাকার কারণের জন্য ডায়াগনোসিস লেটলি হয়। বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগনোসিস হয় তার মারা দেখে, অথবা যদি কেউ তার মানে কি বলা যায় কেয়ারটেকার, তাকে যে হলো সবসময় দেখভাল করে, যদি কোনো গভর্নেন্স থাকে বা তার কোনো মানে আত্মীয় স্বজন যাকে সবসময় দেখে ওই মেয়েটাকে ক্লোজলি, তারা ডায়াগনোসিস করে যে তোমাকে তো দেখতে একটু বাঁকা মনে হচ্ছে, বা পিঠের দিকে একটু বাঁকা হয়ে যায়, অনেক সময় শোল্ডারটা একটু এলিভেটেড হয়ে যায়, অনেক সময় পিছনটা বাটকটা একটু টিল্টেড, আর বড় দেখা যায় যে সামনে ঝুঁকলে মানে পিঠটা একটু উঁচু হয়ে গেছে একদিকে। আচ্ছা। আরেকদিকে হবে যে আপনি দাঁড়ায় আছেন মানে পেটের একদিকে ভেতরে ঢোকা, অথবা বাম দিকে ভেতরে ঢোকা। এই যে ঢোকাটা, পেটটা একটু প্রোট্রুডেড, হাঁটতে গেলে মনে হয় একটু লিম্পিং গেট, অর্থাৎ একটু ইমব্যালেন্স ভাবে হাঁটছে, একটু ল্যাংড়ানো পঙ্গুত্ব, এই ধরনের যে উপসর্গ যখন দেখা দেয় তখন সাধারণত ডায়াগনোসিস হয়ে থাকে। কিন্তু যখন ডায়াগনোসিস হচ্ছে বা ডায়াগনোসিস হচ্ছে না, আমরা এই ধরনের চিত্রগুলো দেখলে আমরা মনে করে থাকি যে এটাই হয়তো তার জীবনের করুণ পরিণতি, কিন্তু এটারও যে চিকিৎসা রয়েছে আমরা কিন্তু অনেকে জানি না। একটু জানতে চাই যে চিকিৎসা ব্যবস্থা কি কি রয়েছে বাংলাদেশে। এক নম্বর হলো যদি ডায়াগনোসিস হয়ে যায়, বয়সের সাথে একটা সম্পর্ক, কতটুকু বাঁকা সেটা একটা ইম্পর্টেন্ট। আমাদের ধরেন যদি বাঁকা, আমাদের মেজারমেন্ট আছে একটা, আমরা কবস অ্যাঙ্গেল বলি, এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে ধরেন এটা আমরা কিছুই করি না, তাকে আমরা যেমন আছে তেমনি থাকবে। 20 থেকে 40 পর্যন্ত যদি হয় তখন আমরা একদম খাসার মতো পড়াই, যেটা আপনি বলছেন। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে কোনো অপারেশন লাগে না, বিভিন্ন ধরনের ব্রেস, অর্থাৎ যেটা বাঁকা আছে বাঁকাটা আমরা সাপোর্ট দিয়ে দিলাম। এটা অনেকটাই আমরা যদি কোনো সময় গাছ লাগাই, একটা গাছ পড়ে গেল বাঁকা হয়ে গেল, ওই নরম গাছটাকে ধরে একটু টেনে আমরা যদি লম্বা করি, দেন আমরা কাঠির সাথে বেঁধে দিলাম, এই গাছটা কিন্তু আস্তে 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 বড় হইতে থাকে। তদ্রূপ মানুষের বাচ্চা বাঁকা মেরুদণ্ড, এই বাঁকাটাকে একটু সোজা করে সাপোর্ট দিয়ে দিলাম, ব্রেস দিয়ে দিলাম, তাহলে কিন্তু আস্তে আস্তে এই বাঁকাটা সোজা হইতে থাকে। এবং আপনি দেখবেন যে এই যে ছোটো গাছটা যখন বাঁকা ছিল, বড় হয়ে গেলে অনেক বড়, এই গাছটা যখন বাঁকা ছিল কেউ জানেই না। আচ্ছা। মানুষের শরীরটাও ঠিক তাই, যখন এই ছোটো বয়সে অল্প বয়সে মাংস নরম, জয়েন্ট সফট, মাসেলগুলা হাড্ডিগুলো একদমই সফট, মানে ম্যানিপুলেট করা যায়। এই ম্যালিয়েবল কন্ডিশনে যখন আপনি ব্রেস দেবেন, এই বাচ্চা কিন্তু অনেক সময় কারেকশন হয়ে যায়। সো একটা নাম্বার অফ পিপল তাদের কিন্তু কোনো অপারেশন লাগে না। সুতরাং এই বয়স এবং কতটুকু বাঁকা তার উপর নির্ভর করে ব্রেসিং করলে অনেক ক্ষেত্রে বাচ্চা ভালো থাকে। আবার দেখা যায় যে বয়স তার কম কিন্তু অনেক বাঁকা, এবং এই বাঁকাটা অনেক শক্ত, মানে তাকে চাপ দিয়েও সোজা করা যায় না, সেক্ষেত্রে কিন্তু আর্লিতেই অপারেশন লাগে। কারণ মেয়েরা বা ছেলেরা ধরেন 18 বছর 19 বছর, মেয়েরা একটু কম 17-18, ছেলেরা 18-19 বা 20 বছর মধ্যে লম্বা হয়। এখন যদি আর্লি যে যদি তার বাঁকা থাকে এবং তাকে যদি কারেকশন না করলে তার বয়স বাড়বে, বাঁকাও বাড়বে, সে বয়স বাড়বে, বাঁকাও বাড়বে, লম্বাও হবে না। এই সমস্ত কারণগুলো প্রবলেম। এবং একটা পর্যায়ে দেখে এত বেশি বাঁকা হবে আপনার ফুসফুসে চাপ খাবে, বুকের মধ্যে চাপ দেওয়া, ফুসফুস একদিকে চেপে গেল, এমন চাপ হলো যার অ্যাবডোমেনটা, পেটের ধরেন আপনার স্পেসটা কমে গেল। এখন দেখা যায় যতটুকু খাবার খাওয়া প্রয়োজন ততটুকু খেতে পারবে না, যে কারণে এবং যতটুকু উচ্চতা প্রয়োজন ততটুকু হচ্ছে না। তাহলে কি হচ্ছে, সে লম্বা হচ্ছে না একদিকে, আরেকদিকে তার অল্প একটু হাঁটলেই তার বুকের মধ্যে চাপ, শ্বাসকষ্ট, তার হলো অক্সিজেন হাঙ্গার, এবং দেখা যায় অল্প একটু খেলে মনে অনেক বেশি খেয়ে ফেলছে। এই অনেক বেশি খাওয়ার জন্য তার মানে যে তার হলো একটা ডিসকমফোর্ট ফিল করে। আবার ধরেন এই বাচ্চারা যদি থাকে, মেয়ে বাচ্চা যদি হয়, ধরেন বয়স হবে তার বিয়ে দিল, যে পেটে যখন বাচ্চা হবে তখন পেটটা অনেক বড় হবে, তার স্পেস নাই, অনেকগুলো তখন প্রবলেম হয়। যে কারণের জন্য যখনই আমরা ডায়াগনোসিস করবো, ওই যে মেজারমেন্ট আছে যে তার কতটুকু বাঁকা, কত বয়স, যদি এটা লেস দেন 40 ডিগ্রি হয়
আমরা স্টিল ট্রাই করি যেটাকে সার্জারি না করে ভালো করা যায় মানে কিনা। এই যে সার্জারি ছাড়া একটা ভালো করার অপশন, একটা হচ্ছে সার্জারি একমাত্র অপশন। আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো যে কাদের ক্ষেত্রে সার্জারি করা প্রয়োজন, আসলে সফলতার হার কতটুকু এবং আপনারা করছেন কিনা। তবে সবাই হচ্ছে কি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। বিরতির পর আবারও স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম, এই যে স্কোলিওসিস হচ্ছে বা মেরুদণ্ডের একটি অংশ বেঁকে যাচ্ছে পুরোপুরি, এবং তাতে করে আপনি বলছিলেন বিভিন্ন উপসর্গ, শ্বাসটিতে কষ্ট, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, একটু খেলে মনে হয় অনেক বেশি খেয়ে ফেলেছি, তখন আসলে কাদের ক্ষেত্রে সার্জারি প্রয়োজন, কাদের ক্ষেত্রে ওষুধের মাধ্যমে রিকভারি করা যায়, এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। দুটো জিনিস, যে যদি বাচ্চার শুরুতে অনেক বাঁকা থাকে, 40 ডিগ্রির বেশি থাকে, দেখতে একদম আগলি লুকিং, এবং অবভিয়াসলি মনে হয় যে সে খাটো হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে ব্রেস অনেক সময় কাজে লাগে না। এবং যদি আমরা শুরুতেই দেখি যে এটা বাচ্চাটা অনেক বাঁকা এবং কোনোভাবেই সাইড বেন্ডিং বা টানলে লম্বা করলে কোনোভাবে এটা নরম হয় না, সেক্ষেত্রে তাকে সার্জারি করতে হবে। এটা হলো একদম ক্লিন কার্ড ইন্ডিকেশন। বাট আমরা চাই যে যত দেরিতে সার্জারিটা নেওয়া যায়, কারণ আমরা জানি 18-20 বছরের পরে সে আর লম্বা হবে না, বাঁকা হবে না। যদি আমরা উদাহরণ দিই, আপনি দেখেন, হ্যাঁ, যে এই যে একটা এক্সরে আপনি দেখছেন, মাঝখানের এক্সরেটা আপনি দেখেন যে বাচ্চাটা নিচের দিকেই কিন্তু তার বাঁকা হয়ে শুরু হয়েছে, পিঠের দিকে, কোমরের পরে পিঠের দিকে অনেক বাঁকা, বুকের দিকে ঘাড় পর্যন্ত বাঁকা চলে গেছে। এবং আপনি দেখেন আমরা সাইড বেন্ডিং বলি, মানে বাম বা ডান দিকে কাত হইলে তার নিচের দিকে সোজা হইলেও পিঠের এবং ঘাড়ের দিকে ওইটা কিন্তু সোজা হয় নাই। এবং আপনি যে লাস্টে যে ডান সাইডে 3 নাম্বার এক্সরেটা দেখেন, সে মনে হচ্ছে কি সে মনে সামনের দিকে ঝুলে যাচ্ছে, ঘাড়টা মাথাটা সামনের দিকে আটকানো। আমরা নর্মালি বলছি ঘাড় এটা পিছনের দিকে থাকবে, একদম উপরে দেখেন তার মাথাটা এবং ঘাড়টা সামনের দিকে সেরকম বেঁকে যাচ্ছে, তাহলে কিন্তু দেখতে তার অসৌন্দর্য। যদি আমরা নেক্সট ডেটা যাই, দেন এটা একটা স্লাইড, বুকের একটা বুক, ধরেন তার ডান দিকের বুকটা কিন্তু অনেক চাপানো, বাম সাইডটা কিন্তু তার অনেক বড়। আমরা উল্টা দিক থেকে যদি দেখি, মানে আমরা ডান সাইড আসলে এটা বাম আর ডান সাইডটা হলো আসলে হলো রাইট। এই যে জিনিসটা, এটা হলো আমরা ফুসফুসটা কতটুকু চাপ আছে এটা আমরা দেখতে পারি। এইরকম বাঁকা মেরুদণ্ড দেখতে কেমন হবে, নেক্সট স্লাইডটা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে তাকে দেখতে কেমন লাগে। হ্যাঁ, তার এইটা দেখেন যে আমরা এখন সার্জারি করছি, সার্জারি করার পরে দেখেন তার এখন কিন্তু আর বাঁকা নাই, এবং তার শোল্ডারটা কিন্তু ব্যালেন্সড হয়ে গেছে। এখন যদি আমরা তাকে প্র্যাকটিক্যালি দেখি যে তার বাহ্যিক পরিবর্তন কতটুকু হলো, তাহলে কিন্তু আমরা কম্পেয়ার করে দেখেন, কম্পেয়ার করেন যে দেখেন একদম বাম দিকে যেটা কতটুকু বাঁকা, আর মাঝখানে যেটা আমরা রড স্ক্রু লাগাই স্ট্রেট হয়ে গেছে। এবং আপনি দেখেন যে এরপরটা 3 নাম্বারটা তার ঘাটটা যেমন সামনের দিকে মনে বেঁকে গেছিল, লাস্টের দিকে দেখেন ঘাটটা কিন্তু নর্মাল অ্যালাইনমেন্টে চলে আসছে। এইগুলো হলো আপনার মেইন চেঞ্জ, যে আমরা কেন সার্জারি করব, তার যে ব্যালেন্স শোল্ডার, ব্যালেন্স পেলভিস এবং তার ঘাড় এবং মাথার যে একটা সমন্বয় পুরা মেরুদণ্ডটা, সেই কারণের জন্য সার্জারি করা। এখন যদি আমরা প্র্যাকটিক্যালি তাকে ছবিতে দেখি তাহলে আমরা কেমন দেখব, মানে একদম বাঁকা মেরুদণ্ডকে চাইলে আপনারা সোজা বানিয়ে ফেলছেন। এই অপারেশনটি সম্পর্কে একটু জানতে চাই। আপনারা তো আসলে পুরো একটি ব্রেস বসিয়ে রাখছেন সেখানে, সেটা কি দীর্ঘদিন থাকবে কিনা? আমি একটু বলি, এই যে জিনিসগুলো যেগুলো আপনি দেখতে পেলেন এক্সরের মধ্যে, এগুলো কিন্তু অনেক দামি রড অ্যান্ড স্ক্রু। আচ্ছা আচ্ছা। এবং এটা সারা জীবন থেকে যাবে। এবং এই বাচ্চাটা কিন্তু যখন যতটুকু দেখছেন, আমরা ছবিটা দেখাতে পারলাম না, তাহলে বোঝা যেত যে সে আগে যা ছিল সে কিন্তু তার চেয়ে লম্বা হয়ে গেছে। আচ্ছা, হাইটও বেড়ে যাবে, তার দেখার সৌন্দর্য বাড়বে, হাইট বাড়বে। প্রবলেম হলো যে এই যে জিনিসগুলো যেহেতু সারা জীবন থাকবে, পার্মানেন্ট, এবং এগুলো কিন্তু খুব কস্টলি, কারণ এটা খোলার মতো না। অন্যান্য জায়গায় আমরা অনেক রড স্ক্রু, প্লেট স্ক্রু আমরা লাগাই, বাট এটা একটা সার্টেন টাইমের পর আমরা খুলে ফেলি, কিন্তু এটা কিন্তু সারা জীবন তার সাথে থাকবে, যতদিন সে বেঁচে থাকবে। যদি না কোনো কারণে কোনো ইনফেকশন বা কোনো ভেঙে গেছে, ছুটে গেছে,
এরকম কোনো ঘটনা না ঘটলে তার সাথে এটা থাকতে হবে। কারণ মেরুদণ্ডটাকে তো আমরা জানি না কী কারণে বাঁকা, কিন্তু বাঁকা, এই যে বাঁকা, সেই বাঁকাটাকে সোজা করার জন্যই এই সমস্ত ডিভাইস লাগানো। সার্জারির ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন যে স্পেশালিটি কি, কোনো ভয় থাকে কিনা, একদমই। এটা হলো বড়, যে এমনিই মেরুদণ্ডের যে কোনো মানে অপারেশন, এতগুলো রড এন্ড স্ক্রু লাগানো আছে, স্বাভাবিক কাজকর্ম করতে পারবে কিনা, এই একটা আতঙ্ক থাকে সবার। রাইট। ধরেন যে কোনো লোক অপারেশনের কথা শুনলে ভয় পায়, তার মধ্যে যদি সেটা হয় মেরুদণ্ড, তাহলে এই যে মেরুদণ্ডের ভিতরে আবার এতগুলো আমরা রড স্ক্রু লাগাবো, তার অনেক ভয় থাকে। এই ভয়ের কারণ আছে, একটাই বড় ভয় থাকে যে অনেক সময় এই বাচ্চাগুলো প্যারালাইসিস হয়ে যেতে পারে, এটা খুব বড় ভয়। যেমন আমাদের সেন্টারে একটা দামি মেশিন আছে, ওই মেশিনটা দিয়ে এটা বোঝা যায় যে অপারেশনের সময় আমরা কতটুকু বাঁকা করতেছি, বা আরও বাঁকা করলে সে প্যারালাইসিস হবে কিনা, এটা একটা বড় সুবিধা। নিউরো মনিটর বলে, তো যেখানে ওই নিউরো মনিটর না আছে সেখানে এই সার্জারি করা উচিত না। এখন আমরা জানি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, রুগীকে জানানো, একই সাথে ওই মেশিনটাকে সচল রেখে অপারেশনের সময় টাইম টু টাইম দেখা যে হ্যাঁ সে কতটুকু তার নার্ভ সতেজ আছে, ভালো আছে, প্যারালাইসিস হয় নাই, বা যখন আমরা বাঁকাটা চাপ দিয়ে সোজা করে রড স্ক্রু আমরা লাগাবো, তখন যে টান পড়বে তার কোনো প্যারালাইসিস হয় কিনা, এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আর অফকোর্স যেহেতু এই যে জিনিসগুলো যেটা আমরা লাগাই, অনেকগুলো জিনিস কস্টলি, সময় অনেক, ধরেন 6-7 ঘন্টা লাগে এত বড় একটা সার্জারি। ধরেন এই যে লম্বা টাইমের যে সার্জারি, একটা কস্টলি, সমস্ত কিছু কস্ট, শুধু ইমপ্ল্যান্ট না, ধরেন এই 6-7 ঘন্টার যে একটা খরচ, অজ্ঞান করে রাখা থেকে শুরু করে অপারেশন থিয়েটার, অন্যান্য আনুষঙ্গিক খরচগুলো একটু বেশি। বাট এই খরচ বেশি বলতে যদি আমি ওই সিঙ্গাপুর, ব্যাংকক, ইভেন ইন্ডিয়ায় কম্পেয়ার করি, সেই সময় অনেক অনেক কম। ধরেন এই ধরনের একটা অপারেশন যদি আপনার সিঙ্গাপুর করতে চান, প্রায় 1 কোটি টাকা লাগবে। যদি আপনি ধরেন এটা ব্যাংককে করেন, 60-70 লক্ষ টাকা নিচে আপনি পারবেন না। ইভেন ইন্ডিয়ার ভালো সেন্টারে 30-40 লক্ষ টাকা। আর একটা মিনিমামও যদি আপনি করে নিতে চান, 15-20 লক্ষ টাকার নিচে আপনি ইন্ডিয়াতে করতে পারবেন না। সেখানে তো আমাদের দেশে ধরেন মানে 3 থেকে 5-6 লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে। সুতরাং যদি আমরা, কিন্তু অপারেশন একবার করলে কি সুস্থ হয়ে যাবে, নাকি ফলো আপ করতে হবে, পরবর্তীতে আবারও অপারেশন করতে হবে? ইউজুয়ালি যদি আমরা সাকসেসফুল করতে পারি তাহলে তার কোনো নাই, ফেলিওর তো আছেই প্রত্যেকটাতে, বাট সাকসেসফুল যেটা হয়ে গেল সেটার মধ্যে তার কোনো সমস্যা হয় না, ওটা তার সেকেন্ড টাইম করার কোনো দরকার নাই, প্রয়োজনও নাই। এবং অনেকের এই বিষয়টা জানার একটা কৌতূহল থাকে যে এই যে অপারেশনটা হলো, রড এন্ড স্ক্রুগুলো তো লাগানো হলো, পরবর্তীতে কি এমন হতে পারে যে ওইগুলোর কারণে আবার তীব্র ব্যথা বা যন্ত্রণা হচ্ছে, পরবর্তীতে আবার অপারেশন করতে হচ্ছে? তার না, ওটা তো আপনাকে বললাম যেটা হলো সাকসেসের উপর নির্ভর করে। যদি ধরেন স্ক্রুর পজিশন ঠিক মতো থাকে, তার ব্যথার কোনো কারণ নাই, অনেক বেশি জরুরি অফকোর্স। এবং এটা আপনি করতে গেলে অবশ্যই এক্সপিরিয়েন্সড হাতে করতে হবে। যে জানে না, যে করে নাই, যার অভিজ্ঞতা নাই, যেখানে ওই সেট আপ নাই, সেখানে তো আপনি এটা করার চেষ্টা করা যাবে না। কারণ এটা তো একটা কমন সার্জারি না, এটা একটা মানে কি বলা যায় যে লাস্ট এন্ড সার্জারি, যেখানে ওয়েল ইকুইপড, অল ইকুইপমেন্ট, যন্ত্র থাকলে হবে না, যে জানে এই যন্ত্রের ব্যবহার এবং এই পরবর্তী সময় কি হইতে পারে, এগুলো যার নলেজ আছে, যে সেন্টারের এই সুযোগ রয়েছে এবং যারা এটা ফলো আপ করতে পারবে, সেখানেই করতে হবে। সেখানে আপনি এটা করার কোনো সুযোগ নাই। তার মানে অবশ্যই দক্ষতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন আসলে কোন জায়গায় করছে, কিভাবে করছে, তার কাছে আসলে কতটা সফলতা হয়েছে, এর আগে কতগুলো অপারেশন করেছে, এই বিষয়টা জানাটা খুব বেশি জরুরি। এবং এই জায়গাটাতে আপনারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, বাংলাদেশকে উন্নত দরবারের কাছে পৌঁছে দিচ্ছেন আপনাদের এই অপারেশনের মাধ্যমে। এই কারণে আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ। একদম আলোচনার শেষ প্রান্তে স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি দর্শককে উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, আপনার সন্তানটিকে খেয়াল করুন শরীরের মেরুদণ্ডটি বেঁকে যাচ্ছে কিনা। যদি বেঁকে যায়, প্রাথমিক অবস্থা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যান এবং তাৎক্ষণিকভাবে ম্যানেজমেন্টে সার্জারি করার প্রয়োজন একদমই সীমিত। তাই অবশ্যই প্রাথমিক অবস্থায় প্রত্যেকটি শিশুকে যদি এ ধরনের সমস্যা হয়, অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে ওষুধের মাধ্যমে রিকভারি করার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।